হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস 10দের জন্য যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে 2023-24 সালের, সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 72। এই 72 পেজের আমি সিন, আনসিন এবং গ্রামার তোমাদের ব্যাখ্যা সহ সমাধান করে দেখাবো। তার পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই পেজ বলে নয়, তোমাদের এই এবিটিএ 2024 সালের টেস্ট পেপারের ইংলিশের প্রতিটা পেজেরই সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিলের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে উপরে আই বটনে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো প্রথমেই দেখো একের দাগে কি বলেছে। এখানে একটা সিন প্যাসেজ তুলেছে, দেখতেই পাচ্ছ এটা স্বামীনাথন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের গল্পের যে প্রথম গল্প ছিল টেক্সট বইয়ে ফাদার সেলফ, সেখান থেকে। তাই আমি প্যাসেজটা পড়াচ্ছি না, ডিরেক্ট অ্যাক্টিভিটি বা এক্সারসাইজে চলে আসছি। এর দাগে কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক অপশানটায় আমাদের টিক দিতে হবে। আমি সলভ করে দিয়েছি, তোমাদের পড়িয়ে মানে বলে দিই। প্রথমে একেরটা, অন ইস ওয়ে টু স্কুল, স্কুলে যাবার পথে স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই, স্বামীনাথন কিসের দ্বারা চিন্তিত ছিল বা কিসের দ্বারা সে কষ্ট পাচ্ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, হিজ কনসাইন্স, অর্থাৎ তার বিবেকের দ্বারা। এরপরে দুয়েরটায় চলে এসো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ, স্বামীর মাথাটা কিসে ভর্তি হয়ে গেছিলো? সঠিক উত্তর হবে অপশান সি, কনফিউশন, অর্থাৎ বিশৃঙ্খলায় ভর্তি হয়ে গেছিলো। এরপরে তিনেরটায় চলে এসো, পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর, ব্যক্তিগতভাবে স্যামুয়েল কী ছিল? না সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রেন্ডলি, সে অনেক বন্ধুত্বপূর্ণ ছিল অন্যান্য স্যারেদের তুলনায়। এরপরে ডিএরটায় চলে এসো, চারেরটায়, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, স্যামুয়েলের কার প্রতি একটা বিশেষ অনুভূতি বা বিশেষ স্নেহ ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, স্বামী। তাহলে স্যামুয়েলের স্বামীর প্রতি কিন্তু একটা বিশেষ একটা ভালোবাসা বা স্নেহ ছিল। এরপরে আজকের লাস্ট চলে এসো হচ্ছে এই এমসিকিউ এর লাস্ট পাঁচেরটা, অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্বামী ওয়াজ, স্যামুয়েল সম্বন্ধে বর্ণনাতে স্বামী ছিল। সঠিক উত্তর হবে অপশান ডি, আনসিওর, অর্থাৎ অনিশ্চিত। মানে স্যামুয়েল সম্বন্ধে স্বামী যে বর্ণনা দিয়েছিল সেটা দিয়ে সে নিশ্চিত ছিল না, সে অনিশ্চিত ছিল। এখানে আমাদের 5টা এমসিকিউ শেষ হলো। এরপরে বিয়ের দাগে চলে এসো, কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো বিয়ের একেরটা কি বলেছে দেখো, স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ, স্বামী অনুভব করেছিল যে সে মিশিয়ে ফেলেছে। কি মিশিয়ে ফেলেছে? বিয়ের একেরটার উত্তর হবে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড, আসল বা বাস্তব এবং তার সাথে ইম্যাজিন মানে কল্পনা। তাহলে স্বামী অনুভব করেছিল সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। বিয়ের দুয়েরটা চলে এসো, কি বলেছে, স্বামীজ কনসাইন্স বদার্ড হিম, স্বামীর বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। কেন কষ্ট দিচ্ছিল? দেখো কি উত্তর হবে বিয়ের দুয়েরটা, অ্যাজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর, যেহেতু সে মোটেই নিশ্চিত ছিল না। কী নিয়ে নিশ্চিত ছিল না? ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে সে কি স্যামুয়েল সম্বন্ধে যা বর্ণনা দিয়েছে সেটা কি সঠিক। তাহলে যে বর্ণনা সে দিয়েছে সেই বর্ণনা সঠিক কিনা যেহেতু সে নিশ্চিত ছিল না, তাই তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। এরপরে চলে এসো বিয়ের দাগের লাস্ট শূন্যস্থান পূরণ, স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, স্বামী নিশ্চিত করতে পারছিল না বা সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল কি। স্যামুয়েল কি? না সঠিক উত্তর হবে তিনেরটায় দেখো, স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল কি আদৌ সেই অভিযোগগুলোর যোগ্য? মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেগুলো চিঠিতে তার বিরুদ্ধে করা হয়েছে। অর্থাৎ চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলোর কি সত্যিই স্যামুয়েল যোগ্য? এইটা স্বামী স্থির করতে পারছিল না বা সিদ্ধান্ত নিতে পারছিল না। এখানে বিয়ের দাগে 3টে শূন্যস্থান পূরণ শেষ হলো। এরপরে সিয়ের দাগে চলে এসো, কি বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট, একটা চার্ট দিয়েছে, একদিকে আছে স্টেটমেন্ট অর্থাৎ বক্তব্য, আর একদিকে আছে রিজন অর্থাৎ কারণ। তাহলে বক্তব্য লেখা থাকলে কারণ লিখতে হবে, আর কারণ লেখা থাকলে সেখানে বক্তব্য লিখতে হবে। প্রথমে সিয়ের একেরটা কি লিখেছে দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে থেমেছিল। তাহলে রিজন বা কারণ লিখতে হবে, কেন স্বামী থেমেছিল। দেখো সিয়ের একেরটার উত্তর লিখেছি, হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে স্যামুয়েল সম্বন্ধে নিজের মনস্থির করতে চেয়েছিল। হিয়ের জায়গায় তোমরা স্বামীও লিখতে পারো, যেহেতু দেখো প্রশ্নতে অলরেডি স্বামী লিখেই দিয়েছে তাই আমি দিয়েছি হি। আর টেন্সটা লক্ষ্য করবে কিন্তু পাস্ট টেন্সে লিখেছি, যেহেতু ওখানেও পাস্ট টেন্স আছে, যে হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সে স্যামুয়েল নিয়ে মনস্থির করতে চেয়েছিল তাই সে রাস্তার ধারে থেমেছিল। এরপরে সিয়ের দুয়েরটায় চলে এসো, স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, স্বামীর মনটা দুঃখে ভরে উঠল।
তো সমীর মন দুঃখে ভরে উঠেছিল কিসের জন্য? দেখো স্টেটমেন্টে কী লিখিয়েছি, আবার দেখো সমী লিখিনি, আমি হি দিয়ে লিখেছি। কেননা হি রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, সে স্যামুয়েলের সেই কালো মুখটাকে স্মরণ করেছিল। রিকল মানে স্মরণ করা। থিন মুস্ট্যাচ, তার সেই সরু গোঁপ। আনসেভেন চিক, না কামানো সেই দাড়ি না কামানো গাল। অ্যান্ড ইয়েলো কোট, এবং স্যামুয়েলের সেই হলুদ কোট। এইগুলোকে যখন সে স্মরণ করেছিল বা মনে করেছিল, তাতেই তার মনটা কী হয়েছিল? দুঃখে ভরে উঠেছিল। তাহলে এখানে আমাদের সিনের যে প্রোস পিস অর্থাৎ গদ্যাংশ 12 নম্বর কমপ্লিট হলো। এরপর চলে আসবো আমরা সিন প্যাসেজের হচ্ছে পোয়েম, যেখান থেকে 8 নম্বরের কোয়েশ্চেন থাকে। পোয়েমটা দেখেই বুঝতে পারছো কী থেকে নেওয়া হয়েছে, তোমাদের ক্লাস 10-এর টেক্সট বইয়ের লাস্ট পোয়েম দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে, উইলিয়াম কাউপারের লেখা। তো তাই আমি কবিতা আর পড়ালুম না, আমরা ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো। প্রথমে এর দাগে কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অপশানটাই আমাদের টিক দিতে হবে। আমি টিক দিয়ে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি। প্রথমে একেরটা, দ্য স্নেল স্ট্রিংস ইনটু ইটস হাউস হোয়েন ইট ইজ, শামুক কুঁচকে তার ঘরের মধ্যে ঢুকে যায় বা কুঁকড়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে কখন? সঠিক উত্তর হবে অপশান বি, স্লাইটলি টাচ, যখন তাকে মৃদুভাবে বা অল্প কোনো স্পর্শ করা হয়, তাহলেই সে কিন্তু বিরক্তির সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করে। দুয়েরটা, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন, শামুকটা সন্তুষ্ট তার নিজের কী নিয়ে? সঠিক উত্তর হবে অপশান সি, ট্রেজার, সে নিজের সম্পত্তি নিয়েই সে কিন্তু সন্তুষ্ট বা খুশি। এরপরে তিনেরটায় চলে এসো, দ্য স্নেল ডাস নট ফিয়ার টু, শামুকটার কিসের ভয় নেই? সঠিক উত্তর হবে অপশান সি, ফল, পড়ার ভয় নেই বা পড়ে যাবার ভয় নেই। অপশান ডি ফেল কিন্তু করবে না, ফেল মানে ব্যর্থ হওয়া, এখানে হবে ফল, তার পড়ার ভয় নেই। আর এমসিকিউ এর লাস্টেরটা চলে এসো, চারেরটা, দ্য স্নেল লিভস ইন ইজ হাউস উইথ, শামুক তার বাড়িতে কার সাথে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, নান, কারণ শামুক কারোর সাথেই থাকে না, সে একাই থাকে। এখানে 4টে এমসিকিউ শেষ হলো। এরপর চলে এসো বিয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচে দুটো প্রশ্ন করেছে, সেই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো লিখে নিই। প্রথমে একেরটা, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কোটায় আটকে থাকে বা লেগে থাকে? দেখো ডাস দিয়ে প্রশ্ন করেছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো এবং ভার্বের সাথেও এস যোগ করে দেবো। হোয়ার ডাসটা বাদ দেবো, দ্য স্নেল থেকে উত্তর লেখা শুরু করব। দেখো আমি কি লিখেছি, দ্য স্নেল, দেখো এই যে ডাস ছিল বলে স্টিকটার সাথে এস যোগ করে দিয়েছি, স্টিক্স, দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু, শামুক আটকে থাকে বা লেগে থাকে কিসের সাথে? লিখে দিয়েছি দেখো, টু গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল, ঘাসে, পাতায়, ফলেতে বা দেওয়ালে। কবিতায় দেখবে সবেতেই অর দেওয়া আছে, তোমরা সবেতে অর দেবে না, কমা দিয়ে দিয়ে লিখবে, লাস্টেরটায় অর দেবে। বিয়ের দুয়েরটায় চলে এসো, লাস্ট প্রশ্ন আমাদের সিন থেকে, হোয়েন ডাস দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস, শামুক কখন তার ঘরেতে লুকোয়? এখানেও ডাস দিয়ে প্রশ্ন করেছে, দ্য স্নেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা হোয়েন ডাসটা বাদ দেবো, দ্য স্নেল থেকে লেখা শুরু করব। একইভাবে দেখো দ্য স্নেলের পরে হাইডটাকে হাইডস করে দিয়েছি, দ্য স্নেল হাইডস ইনটু ইটস হাউস, আগে প্রশ্নটা দেখে দেখে লিখে নিলাম যে শামুক তার ঘরের মধ্যে লুকোয় কখন, তারপর লিখেছি হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ ওয়েদার, যখন আবহাওয়ার কোনো রকম বিপদ আসন্ন হয় বা বিপদ ঘটতে পারে, লাইক স্টর্ম, ঝড়ের মতো। তোমরা লাইক স্টর্মটা নাও দিতে পারো, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ ওয়েদার লিখলেই হবে, যে যখন আবহাওয়ার কোনো রকম বিপদ আসন্ন হয় বা ঘটতে পারে, তখনই শামুক হচ্ছে সুরক্ষিতভাবে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তাহলে এখানে আমাদের কবিতা থেকে 4 এবং 4 দুটো প্রশ্ন যে ছিল 8 নাম্বার, অর্থাৎ সিন প্যাসেজটা 20 মার্কসে শেষ হলো। এরপর আমরা আনসিন প্যাসেজে চলে আসব। যদি এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম, তোমাদের এই 2024 সালের এবিটিএ টেস্ট পেপারে সমস্ত ইংলিশ পেজের কিন্তু অ্যাক্টিভিটি সলভ এবং ব্যাখ্যা সহ তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো এখানে দেখো একটা আনসিন প্যাসেজ আছে, বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আমাদের প্যাসেজটা পড়তে বলেছে এবং তারপরে যা প্রশ্ন করেছে উত্তর দিতে হবে। তা যেহেতু আনসিন প্যাসেজ, তাই আমি এটা তোমাদের পড়িয়ে দেবো। আনসিনটা পড়িয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। তবে এটাও বলে রাখি, পরীক্ষার কিন্তু তোমাকে নিজে আনসিনটা পড়ে মিনিং করতে হবে। অনেকে আছে কি করো, তোমরা আনসিন না পড়েই একদম প্রশ্ন উত্তর শুরু করে দাও, তাতে কিন্তু সময় বেশি যায়। তোমরা আনসিনটাকে অবশ্যই একবার পড়বে, পারলে দুবার পড়বে। এবং আরেকটা টিপস বলি, পড়ার সময় যে জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কোনো স্থানের নাম, কোনো পয়েন্ট করা আছে, কোনো সাল, কারোর নাম, সেগুলোকে আন্ডারলাইন করবে। তাহলে পরে তোমাদের এমসিকিউ এবং টু ফলস করতে খুঁজতে হবে না, তোমরা উত্তরটা সহজেই দেখতে পারবে। চলো আনসিনটা পড়িয়ে দিই। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন June 5,
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন অল অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবী জুড়ে, গ্লোব মানে হচ্ছে পৃথিবী, টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স, কিসের জন্য পালন করা হয় না গুরুত্বটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ, আমাদের গ্রহ পৃথিবীকে বাঁচানোর বা সংরক্ষণ করার, কনজার্ভ মানে সংরক্ষণ করা। এই পৃথিবী কি আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম, আমাদের একমাত্র এবং শুধুমাত্র ঘর। আমরা জানি দেখবে অন্য গ্রহেতে কিন্তু মানুষ থাকতে পারে না, একমাত্র পৃথিবীতেই আমরা আছি, কারণ এখানে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে, অক্সিজেন আছে, গাছ আছে, ঠিক আছে, জল আছে, উষ্ণতাও ঠিকঠাক, এটা অন্য গ্রহেতে নেই। পরের প্যারাগ্রাফে কি বলছে, দ্য থিম ফর 2022, 2022-এর থিম কি অনলি ওয়ান আর্থ। এই থিমটার মানে কি দেখো পরেই বলেছে, ফোকাসেস অন আওয়ার রোল, এটা কিসের ওপর লক্ষ্য দিচ্ছে না আমাদের ভূমিকার ওপর, অ্যাজ দ্য সিটিজেন্স অফ আর্থ, পৃথিবীর নাগরিক হিসাবে। তাহলে পৃথিবীর নাগরিক আমরা, তাহলে আমাদের কিছু কর্তব্য বা দায়িত্ব আছে, সেই ভূমিকার দিকে এটা ফোকাস করছে। কি সেই কর্তব্য, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের হচ্ছে পরিবেশকে রক্ষা করতে হবে, অ্যান্ড টু এনকারেজ, এবং উৎসাহ দিতে হবে, সাস্টেনেবল লিভিং, স্থায়িত্বের সাথে বাস করা, এভরিওয়্যার অ্যান্ড এভরিডে, প্রতিদিন এবং সব জায়গায়। তাহলে সব জায়গায় প্রতিদিন যাতে আমরা একটা সুরক্ষিত পরিবেশে বাস করতে পারি, সেইটাই আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। ইট হ্যাজ বিকাম ইম্পারেটিভ, এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে, টু টক অ্যাবাউট, এটা নিয়ে কথা বলার, কী নিয়ে কথা বলার, ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন, পলিউশন, দূষণ, অ্যান্ড ইটস এফেক্ট, এবং এর প্রভাব, অন আওয়ার ফ্র্যাজাইল ইকোসিস্টেম, আমাদের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ওপরে। তাহলে এই যে দেখো আবহাওয়া পরিবর্তন, তোমরা দেখতে পাচ্ছ শীতকালেও বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হবার নয় হচ্ছে না। তাহলে এই যে আবহাওয়া পরিবর্তন, দূষণ, এবং আমাদের যে ভঙ্গুর এই যে বাস্তুতন্ত্র, তার ওপর যার প্রভাব, এইটা থেকে কিন্তু আমাদের রক্ষা পেতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। অ্যান্ড টু বি এবল টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট, এবং আমাদের একটা সুস্থ পরিবেশে বাঁচতে হবে, অ্যাজ আওয়ার বেসিক হিউম্যান রাইটস, এটা আমাদের হওয়া উচিত একটা ন্যূনতম মানবাধিকার। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ, এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে বিশ্ব পরিবেশ দিবস, এটা কিসের উদ্যোগ, অফ দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। তাহলে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের এই দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে ওদের তৈরি একটা উদ্যোগ। তো আমরা এখানে দেখব এই উদ্যোগ কবে শুরু হয়েছিল। ইন 1972, 1972 সালে, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথমবার, এ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন স্টকহোম, পরিবেশকে নিয়ে একটা সম্মেলন, কনফারেন্স মানে সম্মেলন, সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, স্টকহোমে। এই স্টকহোম হচ্ছে সুইডেনে অবস্থিত। কারা আয়োজন করেছিল, ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘ। কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এই সম্মেলনটা কিসের ওপর ছিল, মানব পরিবেশের উপরে। হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টকহোম কনফারেন্স, এটা আরেকটা নামেও পরিচিত, যেটার নাম স্টকহোম কনফারেন্স, যেহেতু স্টকহোমে হয়েছিল সুইডেনের, তাই এটাকে স্টকহোম কনফারেন্সও বলা হয়। দিস গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই সম্মেলনটার পর থেকেই এটা কিসের জন্ম দেয়, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, যেটা 5ই জুন পালন করা হয়। আর একটা জিনিসের সূচনা হয়েছিল, অলসো ক্রিয়েটেড দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ওই যে ইউএনইপি, এই যে রাষ্ট্রসংঘের যে পরিবেশ প্রোগ্রাম, এটাও কিন্তু তৈরি হয়েছিল এই সম্মেলনের পর থেকে। তো দেখো এখানে বলেছে কয়েকটা রিসেন্ট ইয়ার্সে কী কী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে। সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স ওয়ার, সাম্প্রতিক কয়েক বছরের যে গুরুত্বপূর্ণ থিমগুলো, সেই থিমগুলো কোথায় কী কী ছিল দেখো। প্রথমেই বলেছে বিট প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া, 2018 ইন্ডিয়াতে হয়েছিল বিট প্লাস্টিক পলিউশন, আমাদের প্লাস্টিক দূষণকে হারাতে হবে বা বন্ধ করতে হবে। ওই যে বললাম মেন জায়গাগুলো তোমরা আন্ডারলাইন করবে, যে প্যাসেজ পড়তে পড়তে, এই যে দেখো 1972 প্রথমবার হয়েছিল, স্টকহোমে হয়েছিল, ইউএনইপির পুরো নাম কি ওটা আন্ডারলাইন করে রাখলে, এবারে 2022-এর থিম কি, কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, জুন 5, তাহলে এগুলো আন্ডারলাইন করে রাখলে আমাদের পরে দেখবে কোয়েশ্চেন সলভ করতে সুবিধা হবে। যেমন এখানে এইগুলো আন্ডারলাইন করতে পারি, 2018 ইন্ডিয়াতে থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন। তারপরে দেখো এয়ার পলিউশন 2019 চায়না, 2019 চীনে ছিল কি এয়ার পলিউশন, অর্থাৎ এই যে আমাদের বায়ু দূষণ হচ্ছে সেটা নিয়ে। তারপরে কি ছিল সেলিব্রেট বায়োডাইভার্সিটি 2020, এটা হয়েছিল কলম্বিয়া এবং জার্মানিতে। তাহলে কলম্বিয়া এবং জার্মানির ছিল সেলিব্রেট বায়োডাইভার্সিটি। তারপরে হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 পাকিস্তানে 2021 হয়েছিল ইকোসিস্টেম রেস্টোরেশন, মানে হচ্ছে বাস্তুতন্ত্রকে সংরক্ষণ বা পুনরায় ফিরিয়ে আনা। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, এ থেকে প্রশ্ন থাকবে। তো এবার আজকে আনসিনের লাস্ট প্যারাগ্রাফে চলে এসো, কী বলেছে,
দ্য ইয়ার 2022 মার্কস দ্য 50-year অ্যানিভার্সারি। এই 2022 সালে কি হবে, 50 বছর পূর্ণ হবে কিসের, অফ দ্য 1972 স্টকহোম কনফারেন্স। এই যে 1972 সালে যে স্টকহোমে সম্মেলন হয়েছিল তার 50 বছর পূর্ণ হচ্ছে। দেখো 1972 তার 50 বছর মানে কি 2022, মানে 2022 সালে এর 50 বছর পূরণ হচ্ছে, ওই জন্য 50-year অ্যানিভার্সারি। অ্যান্ড দিস ইয়ার্স হোস্ট কান্ট্রি সুইডেন, এবং এবারেও হোস্ট কান্ট্রিকে সুইডেন। সেই সুইডেনে 1972 হয়েছিল, 2022-এও সেই সুইডেন। দ্য প্লেস ফ্রম হোয়ার ইট অল স্টার্টেড, ওই জন্য বলেছে যে জায়গা থেকে সব কিছু শুরু হয়েছিল সেই জায়গায়। তো আবার সেই থিমটার কথা বলেছে, 2022-এর থিম অনলি ওয়ান আর্থ ইজ অল অ্যাবাউট লিভিং সাস্টেনেবলি, যাতে আমরা স্থায়িত্বের সাথে বাস করতে পারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এভরি সিটিজেন অন দিস আর্থ মাস্ট প্লেজ টু সিভ ইট, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এভরি সিটিজেন অন দিস আর্থ, এই পৃথিবীর সমস্ত নাগরিকের এটা হচ্ছে কি কর্তব্য, মাস্ট প্লেজ টু সিভ ইট, আমাদের কি করতে হবে, প্লেজ মানে হচ্ছে শপথ নিতে হবে, কি টু সেভ ইট, আমাদের পৃথিবী আমাদেরকেই রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, প্রত্যেক নাগরিকের এটা শপথ নেওয়া উচিত। তো আনসিন প্যাসেজটা হয়ে গেল। তো চলো এরপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসবো। প্রথমে এর দাগে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক উত্তর নিয়ে বা সঠিক অপশানটা বাছাই করে আমাদের বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এমসিকিউ দিয়েছে, আমি সলভ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। একটা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, সঠিক উত্তর হবে অপশান সি 5th জুন, 5ই জুন। তারপরে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য, এই যে বিশ্ব পরিবেশ দিবস এটা কাদের উদ্যোগ, সঠিক উত্তর হবে অপশান বি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, রাষ্ট্রসংঘের যে এনভায়রনমেন্ট প্রোগ্রাম তাদের। তারপরে তিনেরটায় চলে এসো, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথমবার এ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপরে একটা সম্মেলন ওয়াজ হেল্ড ইন, অনুষ্ঠিত হয়েছিল কত সালে, সঠিক উত্তর হবে অপশান বি 1972, 1972 সালে। একটু আগেই পড়লাম সুইডেনের স্টকহোমে হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ যদি ওইগুলো তোমরা মার্ক করে রাখো তাহলে তোমাদের খুঁজতে হবে না, ঝটপট করেই তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, তোমরা উত্তরে বসিয়ে দিতে পারবে। চারেরটায় চলে এসো, দিস কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য সিটি নেমড, এই যে সম্মেলনটা হয়েছিল কোন শহরে হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান ডি স্টকহোম, একটু আগেই বললাম সুইডেনের স্টকহোমে হয়েছিল। পাঁচেরটা, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট গেভ বার্থ টু দ্য, এই যে ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ যে কনফারেন্স করেছিল হিউম্যান এনভায়রনমেন্টের ওপরে, এটা কিসের জন্ম দিয়েছিল, সঠিক উত্তর হবে অপশান সি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস আমরা পড়লাম, ওর পর থেকেই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আর এমসিকিউ এর লাস্ট ছয়েরটা, দ্য থিম অফ বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভড বাই ইন্ডিয়া, ওই যে প্লাস্টিক দূষণকে রোধ করতে হবে এই যে থিম, সেটা ইন্ডিয়ায় পালিত হয়েছিল কত সালে, সঠিক উত্তর হবে অপশান এ 2018, অর্থাৎ 2018 সালে। এখানে আমাদের 6টা এমসিকিউ কমপ্লিট হলো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ট্রু ফলসে। দেখো বিয়ের দাগে আমাদের যে নিচে বাক্যগুলো আছে সেখানে আমাদের ট্রু বা ফলস লিখতে হবে, শুধু তাই নয় তার সাথে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে, যে কারণে আমরা বলছি কথাটা সত্যি না মিথ্যে। তোমরা হয়তো জানো ক্লাস 10-এ পড়ো, তাও আমার বলার কর্তব্য একবার বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, প্যাসেজে যা আছে হুবহু কিন্তু তাই লিখবে, কোনো টেন্স ভার্ব বা প্রোনাউনের চেঞ্জ করবে না। প্রথমে একেরটায় চলে এসো, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় স্টকহোম কনফারেন্সের পর থেকে। তাহলে আমরা এই সবই পড়লাম, এটা কি, এটা হবে সত্যি। দেখো আমি বিয়ের একেরটার জন্য কি লিখেছি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখে দিয়েছি, হুইচ ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টকহোম কনফারেন্স, যেটা স্টকহোম কনফারেন্স নামে পরিচিত, বলে ফুল স্টপ দিয়ে লিখেছি দিস গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই থেকেই কিসের জন্ম হয়েছে না বিশ্ব পরিবেশ দিবসের। দেখবে আমি যেখান থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখেছিলাম তার আগেও কিন্তু অনেকটা আছে, ওটাও লিখতে পারো, আবার শেষেও ডট ডট দিয়েছি শেষেও আছে লিখতে পারো, কিন্তু অত তো লেখার জায়গা তোমরা পাবে না, তাই এইটুকুনি লিখলেই হবে যে এটা স্টকহোম কনফারেন্স নামে পরিচিত আর এটা থেকেই হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের জন্ম হয়েছিল। এরপরে তোমরা দুয়েরটায় চলে এসো, দ্য স্টকহোম কনফারেন্স ওয়াজ কমপ্লিটেড 25th ইয়ার ইন 2022, এই যে স্টকহোম সম্মেলন সেটা 2022 সালে 25 বছর পূর্ণ করলো, তাহলে এটা কি হবে, এটা ফলস হবে, আমরা একটু আগেই পড়লাম 50 বছর পূর্ণ করেছে, তাই দুয়েরটা দেখো ফলস লিখেছি। আর সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছি দ্য ইয়ার 2022 মার্কস দ্য 50-year অ্যানিভার্সারি অফ দ্য 1972 স্টকহোম কনফারেন্স, 2022 সালটা 1972 সালে স্টকহোম কনফারেন্সের 50 বছর পূরণ করলো, 25 বছর নয়, তাই এটা ফলস হবে। ট্রু ফলসের লাস্টেরটা চলে এসো তিনেরটা,
দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন। 2022-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে এয়ার পলিউশন, মানে হচ্ছে বায়ু দূষণ। তাহলে এটা কি হবে? এটাও ফলস হবে, কারণ আমরা জানি 2022-এর থিম কি, দেখো সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিয়েছি, দ্য থিম ফর 2022 অনলি ওয়ান আর্থ। 2022-এর থিম হচ্ছে অনলি ওয়ান আর্থ। এতটা লিখলেই হয়ে যাবে, তুমি নাম্বার পেয়ে যাবে। তারপরে বাকি অংশটা লিখে দিতে পারো, ফোকাসেস অন আওয়ার রোল অ্যাজ দ্য সিটিজেন অফ দ্য আর্থ। যেটা কি ফোকাস করে না, পৃথিবীতে আমরা যে পৃথিবীর নাগরিক, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে সেটার দিকে লক্ষ্য করে। এখানে আমাদের ট্রু ফল শেষ হলো। এরপর সি এর দাগে চলে এসো, প্রশ্ন উত্তর আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 4টে প্রশ্ন আছে, 2 মার্কস করে আছে, 8 নাম্বার। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং তার অ্যান্সারগুলো করে ফেলি। প্রথম প্রশ্নতে কি বলেছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব। সারা পৃথিবী জুড়ে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এর আসল লক্ষ্য কী? তাহলে দেখো যেরকমভাবে প্রশ্ন করেছে আমরা সেভাবে লিখব। তোমরা যদি প্যাসেজ থেকেও লেখো দেখবে একই রকম হবে। হোয়াট ইজটা বাদ দেবো, দ্য পারপাস থেকে আগে লিখবো। তা দ্য পারপাস থেকে তোমরা প্রথমে প্রশ্নটা পুরো লিখে নাও। দেখো প্রশ্ন দেখে দেখে লিখে নিলাম। সি এর একেরটা, দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব। সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করার উদ্দেশ্য হলো, তারপরে দিলাম ইজ, যেরকম দেখবে প্রশ্নতে দেওয়া আছে। তারপরে উত্তরটা লিখেছি, প্যাসেজ থেকে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো কি না, টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স, আমাদের যে গুরুত্বটাকে ছড়িয়ে দিতে হবে। কিসের গুরুত্ব? অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ, আমাদের পৃথিবী গ্রহকে বাঁচানোর বা রক্ষা করার, সংরক্ষণ করার, আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম, যেটা আমাদের একমাত্র এবং একটি মাত্র ঘর, কারণ অন্য গ্রহেতে মানুষ থাকতে পারে না। আর্থ পর্যন্ত লিখলেই উত্তরটা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোমটা বাদ দিতে পারো। তাহলে কেন সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় না, এইটা ছড়ানোর জন্য যে আমাদের পৃথিবীকে আমাদের রক্ষা করতে হবে। এরপরে তোমরা 2-এর প্রশ্নটায় চলে এসো, হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022। 2022 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম বা বিষয়বস্তু কী? এখানেও আমরা একভাবে লিখব, হোয়াট ইজটা বাদ দেবো, থিম থেকে শুরু করব। দেখো কি লিখেছি, দ্য থিম ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022। আগে প্রশ্নটা লিখে নিলাম, তারপরে উত্তর লিখেছি ইজ অনলি ওয়ান আর্থ। অনলি ওয়ান আর্থটাকে কোটেশানের মধ্যে দেবে আর প্রথম লেটারগুলো ক্যাপিটালে দেবে। তাহলে 2022 বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে অনলি ওয়ান আর্থ। তোমরা সবসময় এভাবে প্রশ্ন দেখে উত্তর লেখার চেষ্টা করবে, দেখবে প্যাসেজ থেকে লিখলে অনেক লিখতে হয়, আর এইভাবে লিখলে কিন্তু লেখাটা খুবই সোজা। যখন পারবে না তখন তোমরা প্যাসেজ থেকে টুকে দেবে। 3-এরটায় চলে এসো, রাইট সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক কয়েক বছরে সবথেকে গুরুত্বপূর্ণ থিমগুলোকে লিখতে বলেছে বিশ্ব পরিবেশ দিবসের। এখানেও আমরা কি করব, আগে প্রশ্নটা দেখে নেব। রাইট সাম অফ দ্যাটা বাদ দেবো, দা থেকে লেখা শুরু করব, দ্য ইম্পর্টেন্ট থিমস, দেখো সেইভাবেই লিখেছি আমি। সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স, আগে পুরো প্রশ্নটা লিখে নিলাম। সম্প্রতি কয়েক বছরে বিশ্ব পরিবেশ দিবসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো হলো, এবার ওয়ার দিয়েছি, আমরা আরও দিতে পারি, দেখবে প্যাসেজে ওয়ার দেওয়া আছে, যেহেতু এগুলো ঘটে গেছে বলে যেরকম প্যাসেজে ছিল সেরকম লিখে দিয়েছি। বিট প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া, 2018 ভারতে যেটা হয়েছিল প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে লড়াই। এয়ার পলিউশন 2019 চায়না, 2019-এ চায়নাতে বায়ু দূষণ নিয়ে হয়েছিল। সেলিব্রেট বায়োডাইভার্সিটি 2022 কলম্বিয়া অ্যান্ড জার্মানি, কলম্বিয়া জার্মানিতে হচ্ছে বায়োডাইভার্সিটিকে সেলিব্রেট করা হয়েছিল। আর লাস্টে আছে দেখবেন ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 পাকিস্তান, দিয়ে এটসেট্রা দিয়েছি। 2021-এর পাকিস্তানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন। 2022-এরটা দিইনি, কারণ ওটা এই বছর, এইটা তো 2022-এর নোটিশ ছাপা হয়েছে, তাই ওটা দিইনি, তার আগের 4টে বছরের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে চলে এসো প্রশ্ন উত্তরের লাস্ট প্রশ্ন, হোয়াট হ্যাজ বিকেম ইম্প্যারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ নিয়ে কথা বলা কি ব্যাপারটা বাধ্যতামূলক হয়ে গেছে, মানে কেন আমাদের কথা বলতে হবে। এইটা দেখবে তোমাদের প্যাসেজে লেখা আছে ইট হ্যাজ বিকাম ইম্প্যারেটিভ, তোমরা ওখান থেকে শুরু করতে পারো, আমি ওখান থেকেই শুরু করেছি। আর না হলে তোমরা আগে প্রশ্নটা লিখে উত্তরটা লিখে দিতে পারো। কি লিখেছি দেখো, ইট হ্যাজ বিকাম ইম্প্যারেটিভ টু টক অ্যাবাউট, আমাদের এটা বাধ্যতামূলক হয়ে গেছে কথা বলা কি নিয়ে, অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, এই যে আবহাওয়ার পরিবর্তন নিয়ে, পলিউশন দূষণ নিয়ে, অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার ফ্র্যাজাইল ইকোসিস্টেম, এবং আমাদের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ওপর এর যে প্রভাব
দূষণের প্রভাব সেটা নিয়ে কথা বলতে হবে। তার থেকেও বড় কথা আরও বলেছে অ্যান্ড টু বি এবল টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট, আমাদেরকে একটা সুস্থ পরিবেশে বাস করতে হবে অ্যাজ আওয়ার বেসিক হিউম্যান রাইটস, যেটা হবে আমাদের ন্যূনতম বা মানব অধিকার। তো এইটা নিয়েই কথা বলা আমাদের গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এখানে আমাদের আনসিনের দেখো 20 নাম্বার শেষ হলো, 6টা এমসিকিউ, 6 মার্কসের 3টে ট্রু ফলস ছিল 12, আর 4টে হচ্ছে প্রশ্ন উত্তর 8। তো এরপরে আমরা চলে আসব গ্রামার সেকশানে। সেকশন বি কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে আমাদের সঠিক অল্টারনেটিভটা চুজ করতে হবে, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটাকে আমাদের বাছাই করতে হবে। আমি আন্ডারলাইন করে অ্যান্সার করে দিয়েছি, তোমাদের পড়িয়ে একবার ব্যাখ্যা বলে দিই। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু, প্রত্যেকটা নাগরিকের কর্তব্য আছে। দেখো টু দেওয়া আছে, টু এর পরে সবসময় কী হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোনো রকম চেঞ্জ হয় না, কারণ এটা ইনফিনিটিভ তোমরা জানো, তাই শুধু হবে মেনটেন। তাহলে প্রত্যেক নাগরিকের কী আছে, হ্যাজ এ ডিউটি টু মেনটেন ক্লিনিনেস ইন দেয়ার সারাউন্ডিং, তাদের আশেপাশের এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা বজায় রাখার কিন্তু কর্তব্য আছে। নেক্সট সানডে উই ড্যাশ ক্যারিং, দেখো ক্যারিং আইএনজি আছে, তাহলে আইএনজি থাকলেই কী হবে, স্যালের পরে বি বসবে, কারণ এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে নেক্সট সানডে উই শ্যাল বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া, পরের রবিবার আমরা আমাদের এলাকাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রোগ্রাম করছি। অল অফ আস ড্যাশ টু জয়েন দিস প্রোগ্রাম, এখানেও প্যাসিভ ভয়েস আছে, অল অফ আস অনেকজন, তাহলে দেখো ইজ ইন্টারেস্টেড হবে না, আর ইন্টারেস্টেড, আমরা প্রত্যেকেই এটাতে আগ্রহী সেই প্রোগ্রামটায় বা সেই যে অনুষ্ঠানটায় জয়েন করার জন্য। তাহলে প্রথমটা হলো মেনটেন, পরেরটা শ্যাল বি, লাস্টেরটা আর ইন্টারেস্টেড। এবারে 5-এর দাগের এরটায় চলে এসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশান, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশান দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এভরি ওয়ান অফ আস ইজ এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, আমরা প্রত্যেকেই হচ্ছে একটা কি না, একটা সিভিলাইজড ভদ্র এবং অর্ডার্ড একটা নিয়মিত সোসাইটি সমাজের একজন মেম্বার। প্রত্যেককে বলেছে, আমি তুমি আমরা সবাই, তাই এভরি ওয়ান অফ আস ইজ এ মেম্বার হলো, এ হলো, কারণ আমরা হচ্ছি সমাজেরই একটা মেম্বার, মানে হচ্ছে একটা সদস্য। সো উই অল হ্যাভ এ ডিউটি টু আদার ফেলো সিটিজেন, সেকেন্ড হবে টু, তাই আমাদের কর্তব্য আছে কিন্তু অন্যান্য যে সহনাগরিক আছে তাদের প্রতি। অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যে সমাজে বাস করছি সেটারও প্রতি কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। তাহলে আর্টিকেল প্রিপোজিশন কী হলো, প্রথমটা এ, পরেরটা টু এবং লাস্টেরটা হচ্ছে ইন। এবারে গ্রামার পার্টে চলে এসো, বিয়ের একেরটা কী বলেছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রদের বলেছিলেন, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, আজকে কেন সবাই দেরি করেছো। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশান, এখানে ন্যারেশান চেঞ্জ করতে হবে। দেখো বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, টিচার কিন্তু স্টুডেন্টদের প্রশ্ন করেছে, তাহলে কি করব, দ্য টিচার সেড টুটা কি হয়ে যাবে, আক্সড। দেখো আমি এখানে সলভ করে দিয়েছি, তাহলে প্রথমেই কি করলাম, দ্য টিচার আক্সড দ্য স্টুডেন্টস, শিক্ষক মশাই হচ্ছে ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন। এবার রিপোর্টেড স্পিচটা দেখো হোয়াই দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড, তাই হোয়াই বসে গেল, তারপরে সাবজেক্ট বসাতে হয়, আমি এভরিওয়ান বসিয়ে দিয়েছি, আর ওখানে ইজ ছিল, আমাদের চেঞ্জ করতে হবে, এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, তাই ইজটা হয়ে গেল ওয়াজ। তাহলে হোয়াই এভরিওয়ান ওয়াজ লেট, আর টুডে থাকলে কি হয়ে যায়, দ্যাট ডে। তাহলে উত্তরটা কী হলো, দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস হোয়াই এভরিওয়ান ওয়াজ লেট দ্যাট ডে, শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করেছিল যে সবাই কেন সেদিন দেরি করেছিল। তোমরা হয়তো জানো, তাও বলে দিচ্ছি, ন্যারেশান চেঞ্জের পরে সব সেন্টেন্স অ্যাজাটিভ সেন্টেন্স হয়ে যায়, তাই এখানে যেন ভুল করেও আর কিন্তু কোয়েশ্চেন মার্ক দেবে না, ফুল স্টপ বসাবে। বিয়ের দুয়েরটায় চলে এসো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদা সত্যি কথা বলে, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে এটা বলতে ভয় পায় না। অ্যাফ্রেড অফ ইফ হয়ে গেছে, ওটা হবে অ্যাফ্রেড অফ ইট। এটাকে কি বলেছে, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, মানে সরল বাক্য। দেখো আমি এর দুটো অ্যান্সার করেছি, দুটোই ঠিক, তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখবে, একটা পার্টিসিপেল দিয়ে করেছি, একটা ইনফিনিটিভ দিয়ে করেছি। প্রথমটা কি করেছি, হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্যি বলতে সে ভয় পায় না। পরেরটা দেখো প্রায় সেম, খালি কি করেছি, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তাহলে ওখানে দেখো অফ ছিল বলে স্পিকিং দিয়েছি, আর এখানে টু, একটু আগেই বললাম টু এর পরে কোনো চেঞ্জ করা যায় না, তাহলে ওপরেরটা আইএনজি দিয়ে মানে পার্টিসিপেল দিয়ে করেছি, আর এটাতে দেখো টু এর পরে স্পিক মানে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে করেছি, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, সে সত্যি বলতে ভয় পায় না। দুটোরই মিনিং এক, দুটোই ঠিক উত্তর, তোমরা তোমাদের ইচ্ছা মতো করবে। এরপরে চলে এসো বিয়ের তিনেরটা, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি, কী করতে বলেছে, ভয়েস চেঞ্জ।
কেউ একজন এই চিঠিটা লিখেছিল 19 শতাব্দীতে। তোমরা দেখো, দেখেই মনে হয় ভয়েস চেঞ্জটা একটু বড়, ওটা তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই। তোমরা কোন অংশটাকে ভয়েস চেঞ্জ করবে? সামওয়ান রোড দিস লেটার, ব্যাস এইটা ভয়েস চেঞ্জ করলেই হবে। ইন দ্য 19th সেঞ্চুরি, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, তোমরা শেষে বসিয়ে দেবে। তাহলে সামওয়ান রোড দিস লেটার, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? দিস লেটারটা আগে চলে আসবে, দেখো দিস লেটার আগে করেছি। রোট আছে পাস্ট টেন্স, তাই তারপরে কি দিয়েছি? বিভার্ব হিসাবে ওয়াস। রোটের পাস্ট পার্টিসিপেল কি? রিটেন। তাহলে তারপরে কার দ্বারা লেখা হয়েছে? বাই সামওয়ান। তাহলে আগে এইটা করে নিলুম, দিস লেটার ওয়াজ রিটেন বাই সামওয়ান। তারপর যেমন আছে বসিয়ে দিলাম ইন দ্য 19th সেঞ্চুরি, ব্যাস হয়ে গেল। এই চিঠিটা লেখা হয়েছিল কারোর দ্বারা? 19 শতাব্দীতে। এখানে আমাদের গ্রামার পোর্শন শেষ হলো। এরপরে সি এর দাগে চলে এসো ফ্রেজাল ভার্ব। আন্ডারলাইন যেগুলো করা আছে সেখানে আমাদের ফ্রেজাল ভার্ব বসাতে হবে। প্রথমটা কি আছে দেখো, নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং। মিটিংয়ের জন্য কোনো সদস্যই আসেনি, কেম আছে। তারপরেরটায় চলে এসো, কি আছে? দ্য ম্যাচ পোস্টপন্ড ফর ব্যাড ওয়েদার কন্ডিশন। পোস্টপন্ড মানে হচ্ছে স্থগিত হওয়া, আর তারপরে আছে তাহলে খারাপ ওয়েদারের জন্য ম্যাচটা স্থগিত হয়েছে। আর লাস্টেরটা দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। পুলিশ এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছে, ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা। তো নিচে অপশান দেওয়া আছে, দেখো আমরা কি করব? সঠিক যে ফ্রেজাল ভার্বগুলো সেটা লিখে দেবো। আমি এখানে লিখে দিয়েছি। সি এর প্রথমেরটা আছে কেম। কেম মানে এসেছিল, তাহলে আসা বা উপস্থিত হওয়ার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন আপ। কিন্তু যেহেতু কেম আছে পাস্ট টেন্স, তাই দেখো টার্নড আপ করে দিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রেখে করবে, টার্ন আপ করলেই ভুল হয়ে যাবে। কাম কিন্তু নেই, কেম আছে পাস্ট টেন্স, তাই টার্নড আপ ইডি যোগ হবে। পরেরটা ছিল পোস্টপন্ড, স্থগিত হওয়া, এটা কি হবে? পুট অফ। পুটের তো কোনো চেঞ্জ হয় না, পুট পুট পুট, তাই এটা পুট অফই থাকবে। আর লাস্টেরটা দেখো ইনভেস্টিগেটিং, তদন্ত করা। তদন্ত করার ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ইনটু, কিন্তু যেহেতু ইনভেস্টিগেটিং আছে, আইএনজি যোগ আছে, তাই আমরা এটাকে করে দেবো লুকিং ইনটু। ব্যাস এখানে ফ্রেজাল ভার্ব শেষ হলো। বলে আজকে লাস্ট ভোকাবুলারি। এখানে কি হয়েছে তোমরা জানো? সমার্থক শব্দ। এটা যদিও আনসিন প্যাসেজ থেকে, কিন্তু গ্রামারের সাথে দেয়া থাকে ভোকাবুলারি। এইখানে যে কথাগুলো বলেছে সেগুলো পড়ে আমাদের একই রকম শব্দ ওই যে আনসিনে পড়লাম সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো চলো আমরা এক একটা করে পড়ে উত্তরগুলো লিখে নিই। প্রথমে একেরটা কি আছে? রিইন্ট্রোডাকশন অফ সামথিং। কোনো কিছুকে পুনরায় আবার পরিচয় করানো, মানে পুনঃপ্রতিষ্ঠা করা বা ফিরিয়ে আনা, সেটা কি হবে? রেস্টোরেশন। রেস্টোরেশন মানে হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা। তারপরেরটা চলে এসো দুয়েরটা, ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, যেটা খুব সহজেই ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাকে কি বলে? ফ্র্যাজাইল। একটু আগেই পড়ালুম, ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ওই যে আমাদের বাস্তুতন্ত্রটা দূষণের জন্য ভঙ্গুর হয়ে যাচ্ছে। তারপরে তিনেরটায় চলে এসো, টু গিভ হোপ, কাউকে আশা দেয়া, সাপোর্ট সমর্থন করা, অর কনফিডেন্স বা তাকে কনফিডেন্স, তাকে হচ্ছে টু সামবডি, কাউকে কনফিডেন্স দেওয়া মানে হচ্ছে তার মনের সাহস বাড়ানো, সেটাকে কি বলা হয়? এনকারেজ। এনকারেজ করা মানে কি? উৎসাহ দেয়া। আর লাস্টেরটা কি আছে? এ সোলেম প্রমিস, একটা মানে কোনো মহান আর কি প্রমিস করা, মানে শপথ নেওয়া যেটাকে বলে, সেটা কি হবে? সেটা হচ্ছে প্লেজ। প্লেজ মানে একটু আগে বললুম শপথ বা আমাদের দৃঢ় সংকল্প নেওয়া। তাহলে এখানে আমাদের হচ্ছে যে আনসিন পোর্শানের যে ভোকাবুলারিগুলো ছিল যেটা গ্রামারের মধ্যে, সেটাও কমপ্লিট করে দিলাম। তাহলে 20 সিন, 20 গ্রামার, আর 20 হচ্ছে আনসিন, টোটাল 60 নাম্বার কমপ্লিট করলাম। এরপরে রাইটিং সেকশান শুরু হচ্ছে। আমি এই ভিডিওতে আর রাইটিং করছি না, অলমোস্ট ভিডিওটা দেখো প্রায় 33 মিনিটে হয়ে গেছে। আর আমি সব রাইটিং এভাবে করাবো না, তোমাদের যে ইম্পর্টেন্ট যে রাইটিংগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে মাধ্যমিকে, সেরকম নিয়ে আমি কিছু রাইটিং স্কিলের ভিডিও করব, তোমরা সেখানে সেগুলো পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করেও জানিও তোমাদের যদি কোনো ইংলিশ রিলেটেড সাজেশান লাগে মাধ্যমিকের জন্য, তাহলে আমি একটা সাজেশানের ভিডিও তৈরি করব, ওই পরীক্ষার এক সপ্তাহ বা 10 দিন আগে মতো সেটা পোস্ট করব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে, মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না, এই যে ধরো 33 মিনিট তোমাদের পড়ালাম, এটা একটানা একভাবেই করিয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে তাহলে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম এবিটিএ টেস্ট পেপারের প্রতিটা ইংলিশ পেজের সিন আনসিন গ্রামার রাইটিং তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।